ক্ষমতা এক অদৃশ্য মরীচিকা। কেউ একে ধরতে গিয়ে নিঃস্ব হয়, আবার কেউ নীরবে ছক কষে পুরো দাবা খেলার বোর্ড উল্টে দেয়। ২৯ নম্বর মিন্টু রোড। বাইরে থেকে দেখলে মনে হবে এক শান্ত প্রাচীন লাল দালান, কিন্তু এই দেয়ালের ভেতরে কান পাতলেই শোনা যায় ক্ষমতার পালা বদলের এক ভয়াবহ পদধ্বনি। ১৬ বছর ধরে যে ভবনটি ছিল কার্যত একটি মৃত আগ্নেয়গিরি, আজ তার প্রতিটি ধূলিকণায় বারুদ জমতে শুরু করেছে। এই লাল দালানের ভেতরে এখন যিনি বসে আছেন, তিনি ছকে চলেছেন এমন এক চাল যা বদলে দিতে পারে পুরো দেশের ভবিষ্যৎ। কি সেই চাল? কারা কাঁপছে এই লাল দালানের নতুন বাসিন্দার পদভারে? স্বাধীন বাংলাদেশের ইতিহাস ঘাটলে একটি অদ্ভুত সত্য বারবার চোখের সামনে ভেসে ওঠে। এই লাল দালান, যা বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন হিসেবে বরাদ্দকৃত, এটি আসলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার এক অলিখিত প্রবেশদ্বার। এই ভবনের বারান্দায় দাঁড়িয়ে একদিন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচার পতনের ডাক দিয়েছিলেন। এই দালান থেকেই তারা রচনা করেছিলেন নিজেদের ক্ষমতার পথ। কিন্তু তাদের সেই যাত্রায় একটি সুবিধা ছিল, পারিবারিক রাজনীতির উত্তরাধিকার। বাবার রেখে যাওয়া সাম্রাজ্য কিংবা স্বামীর রাজনৈতিক পুঁজি তাদের পথকে করেছিল অনেকটাই মসৃণ। কিন্তু গত ১৬ বছর ফ্যাসিবাদের সেই অন্ধকার যুগে এই লাল দালান যেন তার আত্মাই হারিয়ে ফেলেছিল। সংসদে তখন বিরোধী দলের নামে চলছিল এক অদ্ভুত প্রহসন। ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করার জন্য সেখানে বসেছিল ভাগ বাটোয়ারার এক সাজানো বিরোধী দল। একই রাজনৈতিক দলের একই পরিবারের ৩ সদস্য, হোসেন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ এবং জিএম কাদের, পর্যায়ক্রমে এই ভবনের বাসিন্দা হয়েছেন। কিন্তু এই ভবন তাদের আপন করে নেয়নি, কারণ এই লাল দালান আপোষকামীদের জায়গা নয়, এটি রাষ্ট্রনায়কদের সূতিকাগার। প্রকৃতির এক অমোঘ নিয়মে এই দালান তাদের প্রত্যাখ্যান করেছিল, আর তাই গত ১.৫ দশকে এখান থেকে ক্ষমতার কোনো স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়নি। কিন্তু আজ এই দালানের প্রতিটি ইটে যেন নতুন করে প্রাণ সঞ্চার হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পর এমন এক ঘটনা ঘটেছে যা বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকদেরও হিসাবের খাতা এলোমেলো করে দিয়েছে। এই দালানে পা রেখেছেন এমন একজন যার কোনো পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার নেই। তিনি এসেছেন সম্পূর্ণ নিজস্ব সাংগঠনিক শক্তি আর ত্যাগের উপর ভর করে। তিনি হলেন জাতীয় সংসদের সর্ববৃহৎ বিরোধী দলের নেতা, জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সাদা দাড়ি, চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। প্রথম দেখায় তাকে হয়তো ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো মনে হতে পারে, কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক প্রখর রাজনৈতিক মস্তিষ্ক। তিনি ঠিক তার পূর্বসূরি ২ নেত্রীর মতোই এই লাল দালান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পা বাড়ানোর ছক কষছেন কিনা তা নিয়ে ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়েছে ক্ষমতার অলিন্দে। আর এই উত্থানের পেছনে কি রয়েছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ, নাকি এটি শুধুই সময়ের দাবি? জনমনে একটি প্রতিষ্ঠিত ধারণা ক্রমশ ডালপালা মেরেছে। সদ্য সমাপ্ত রাজনৈতিক পট পরিবর্তনে জামায়াতে ইসলামী চাইলে এককভাবে রাষ্ট্র ক্ষমতার মসনদে বসতে পারত, কিন্তু তাদের অত্যন্ত সুকৌশল বিরোধী দলের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। এটি কি কোনো স্বাভাবিক প্রক্রিয়া ছিল, নাকি এর নেপথ্যে কাজ করেছে এক অদৃশ্য নীল নকশা? দেশ ছেড়ে পালানো সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার একটি অডিও কল ফাঁস হয়েছে। সেখানে তাকে স্পষ্ট ইঙ্গিত দিতে শোনা যায় যে কিভাবে অন্য দলের নেতারা রাতের আধারে জামায়াতের ভোট ভিক্ষা করে তাদের পায়ে ধরে এমপি হওয়ার স্বপ্ন দেখেছিল। এই ঘটনা কোনোভাবেই বিচ্ছিন্ন নয়। এগুলো প্রমাণ করে যে জামায়াতে ইসলামীকে পরিকল্পিতভাবেই ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে এক কদম দূরে রাখা হয়েছে। কিন্তু যারা এই ছক কষেছেন তারা হয়তো একটি পুরনো প্রবাদ ভুলে গিয়েছেন, ক্লাসের ফার্স্ট বয়ের নতুন করে আর কিছুই পাওয়ার থাকে না। সে কেবল নিজের অবস্থান ধরে রাখার চিন্তায় মগ্ন থাকে, কিন্তু সেকেন্ড বেঞ্চে বসা ছেলেটির সামনে ফার্স্ট হওয়ার পুরো পথটি উন্মুক্ত। জামায়াত এখন সেই সেকেন্ড বেঞ্চের ছাত্র। তাদের পেছনে ফেরার সব দরজা বন্ধ। সামনে কেবল একটি মাত্র গন্তব্য, আর তা হলো রাষ্ট্র ক্ষমতা। আপনারা যারা ভাবছেন জামায়াত কেবল একটি সাধারণ রাজনৈতিক শক্তি, তারা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় রহস্যময় অধ্যায়টি এড়িয়ে যাচ্ছেন। বাংলাদেশের গত ৩ দশকের প্রতিটি সফল গণ আন্দোলনের নাটাই কার হাতে ছিল? উত্তরটি হলো এই জামায়াত। মনে করে দেখুন ৯০ দশকের সেই উত্তাল দিনগুলোর কথা। তৎকালীন আমিরের জামায়াত অধ্যাপক গোলাম আজম যখন তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা জাতির সামনে পেশ করলেন, তখন আজকের আওয়ামী লীগ সেই প্রস্তাবকে নিজেদের মুক্তির সনদ হিসেবে গ্রহণ করেছিল। ইতিহাস বড়ই নিষ্ঠুর। ক্ষমতা পাওয়ার নেশায় সেদিন শেখ হাসিনা স্বয়ং গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করতেও দ্বিধা করেননি। সেই ফর্মুলা বাস্তবায়নে আওয়ামী লীগ আর জামায়াত কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ কাঁপিয়েছিল। কিন্তু সময়ের আবর্তে সেই বন্ধুরাই হয়ে ওঠে পরম শত্রু।
2024 সালের 1 আগস্ট ক্ষমতা হারানোর ঠিক 4 দিন আগে এক মরণ কামড় হিসেবে জামায়াত শিবিরকে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। তিনি খুব ভালো করেই জানতেন এই শক্তির শিকড় কতটা গভীরে, জামায়াত আসলে কি জিনিস। এর উত্তর যেমন শেখ হাসিনা জানতেন, তেমনি খুব ভালো করে জানেন বিএনপির নীতিনির্ধারকরাও। 2001 সালে বেগম খালেদা জিয়া যখন 4 দলীয় জোট গঠন করেছিলেন, তখন জামায়াতের এই ইস্পাত কঠিন শক্তিকেই তিনি তার জয়ের তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছিলেন। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আজ জামায়াত কারো বি টিম বা জোটের ছোট শরিক হয়ে থাকতে রাজি নয়। দর্শক, এই রোমহর্ষক ইনভেস্টিগেশন আরো বিস্তারিত জানতে এবং ক্ষমতার অন্দরমহলের প্রতিটি গোপন খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ। বর্তমান সরকারকে একটি ধ্রুব সত্য মেনে রাখতে হবে যে জামায়াত শিবিরের ভয়ে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন এবং যে জামায়াত 1996 সালের 15 ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের পর বিএনপিকে 3 মাসের মাথায় ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল, সেই একই জামায়াত এখন এই 29 নম্বর মিন্টু রোডের লাল দালানে অবস্থান করছে। এটি কোনো সাধারণ হস্তান্তর নয়, এটি ক্ষমতার এক বিশাল মহিরুহে রূপান্তরিত হওয়ার প্রাথমিক ধাপ। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আজ যে পরিবর্তন আমরা দেখছি তা বিগত আমিরদের চেয়েও ঢের বেশি কৌশলী। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং একজন তুখোর ভিশনারি মানুষ। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষের মুক্তির একমাত্র পথ হলো জামায়াতে ইসলামী, আর এই ইস্পাত কঠিন দৃঢ়তাই আজ তাকে এই দালানের বাসিন্দা করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই দালানের তেজ কি শুধু বর্তমান সরকারকেই পোড়াবে, নাকি এর আজ গিয়ে লাগবে আওয়ামী লীগের গায়েও? একসময় জামায়াতকে দুর্বল ভেবে যেমন শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন, ঠিক তেমনই একবার ভুল করেছিলেন বেগম খালেদা জিয়াও। আগামীর রাজনীতিতে ইতিহাস কি আবারও তার পুনরাবৃত্তি ঘটাবে? বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি কি তবে জামায়াতের এই নতুন রূপের কাছে ধরাশায়ী হতে চলেছে? 29 নম্বর মিন্টু রোডের এই লাল দালানটি আসলে সময়ের এক অদ্ভুত গোলক ধাঁধা। কেন? উত্তরটি হয়তো লুকিয়ে আছে ডক্টর শফিকুর রহমানের প্রথম কার্যদিবসেই। যেদিন তিনি এই ভবনের দখল নিলেন, সেদিন রাজধানীর কোনো সাধারণ রাজনৈতিক জটলা নয়, বরং সারিবদ্ধভাবে প্রবেশ করেছিলেন প্রায় অর্ধশত প্রভাবশালী রাষ্ট্রের রাজকীয় পতাকাবাহী গাড়ি। বিশ্বের বাঘা বাঘা দেশের রাষ্ট্রদূতের এই আগমন কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, এটি আসলে আগামীর ক্ষমতার প্রতি এক আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর ঈদ সাক্ষাৎকার নিয়ে যতটা না আলোচনা হয়েছে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি গতিতে এই লাল দালানের নতুন অধিপতির কথা গ্রামগঞ্জের অলিতে গলিতে পৌঁছে গেছে। সাধারণ মানুষের ড্রয়িং রুম থেকে চায়ের দোকান, সর্বোচ্চ এখন একটাই আলোচনা, এই সাদা দাড়ি সাদা চুলের মানুষটিই কি হতে যাচ্ছেন বাংলাদেশের আগামী দিনের মাস্টারমাইন্ড এবং সর্বোচ্চ নেতা? কিন্তু এই অগ্রযাত্রার পথ কি একদম নিষ্কণ্ঠক ছিল? একদমই না। পর্দার আড়ালে এক প্রভাবশালী রাজনৈতিক মহল শুরু করেছিল এক গভীর নীল নকশা। তারা চেয়েছিল আমিরে জামায়াত যেন কোনোভাবেই এই ঐতিহাসিক লাল দালানে পা রাখতে না পারেন। তাদের অস্ত্র ছিল অপপ্রচার। তারা প্রশ্ন তুলল, তিনি সরকারি প্লট বা ট্যাক্স ফ্রি গাড়ি নিতে অস্বীকার করেন, তিনি কেন এই রাজকীয় বাড়িতে উঠছেন? বাস্তবে ডক্টর শফিকুর রহমান তাদের সেই সাজানো চালটি এক নিমেষেই নৎসাৎ করে দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত ভোগের জন্য স্থায়ী প্লট বা গাড়ি তিনি নেবেন না এবং নেয়ওনি। কিন্তু বিরোধী দলীয় নেতা হিসেবে পাওয়া এই প্রোটোকল, এই লাল দালান বা সংসদ ভবনের কক্ষ, এগুলো তার অধিকার নয়, বরং তার উপর অর্পিত জনগণের আমানত। এটি তার ব্যক্তিগত বিলাসিতা নয়, বরং একটি সরকারি দপ্তরের মতো কার্যকর কেন্দ্র। 29 নম্বর মিন্টু রোড কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, এটি খোদ মন্ত্রীপাড়ার হৃৎপিণ্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লাল দালানের উত্তাপ যদি একবার সীমানা ছাড়িয়ে যায়, তবে পুরো মন্ত্রীপাড়া দাউ দাউ করে জ্বলে উঠতে বাধ্য। এখান থেকে যে কোনো আন্দোলনের ডাক দেওয়া হলে তা সরাসরি ক্ষমতার মসনদকে নড়বড়ে করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই যারা ভাবছেন জামায়াতকে কোণঠাসা করা সহজ, তারা হয়তো ভুল মন্ত্রে দীক্ষা নিচ্ছেন। আগামী দিনের রাজনীতিতে এই দালান থেকেই এমন সব নাটকীয় মোড় আসবে যা ক্ষমতাসীনদের কল্পনারও বাইরে। জামায়াত এখন আর সেই পুরনো ছকে নেই। তারা এখন অনেক বেশি কৌশলী, অনেক বেশি ধীরস্তর এবং তাদের লক্ষ্য এখন অনেক বড়। ইতিহাসের পাতায় আমরা দেখেছি যে এই লাল দালানের তেজ সহ্য করতে পেরেছে সে পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ডক্টর শফিকুর রহমানের প্রতিটি পদক্ষেপ এখন সেই লক্ষ্যেই দাবিত হচ্ছে। যারা এখনো মনে করেছেন এই দালানটি শুধুই ইট সুরকির এক কাঠামো, তারা বর্তমানের এই অদ্ভুত শান্ত পরিস্থিতি দেখে বিভ্রান্ত হবেন না। ঝড়ের আগের স্তব্ধতা বলে একটি কথা আছে। নতুন প্রজন্ম এবং বর্তমান ক্ষমতাসীনরা যারা এখনো এই লাল দালানের আদিম তেজ দেখেননি, তারা শুধু অপেক্ষা করুন, কারণ এই দালানের দেয়ালগুলো যখন কথা বলতে শুরু করবে, তখন পালানোর পথটুকু হয়তো খুঁজে পাওয়া যাবে না। 29 নম্বর মিন্টু রোডের এই লাল দালান কি ক্ষমতার বসন্ত নিয়ে আসবে, নাকি বর্তমান মসনদ গুলিয়ে দিয়ে ইতিহাসের এক নতুন কারিগর তৈরি করবে?